আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অটোনমিক ফার্মাকোলজির দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের কোলিনার্জিক অর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের বেসিক নিয়ে। তো আগের ভিডিওতে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের আমাদের যতটুকু বেসিক দরকার স্ট্রাকচার নিয়ে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এখন এই ভিডিওতে বোঝার সুবিধার্থে আগের ভিডিও থেকে কিছু জিনিস রিকল করে নিব। তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো আমাদের তৈরি হয় ক্রেনিয়াল এবং স্যাক্রাল রিজিয়ন থেকে। তো এখন এই ক্রেনিয়াল রিজিয়নের কোন কোন নার্ভ থেকে অর্থাৎ ব্রেইন থেকে আমাদের কিছু নার্ভ উৎপন্ন হয়, এটা আমরা অ্যানাটমিতে বেসিক পড়ে আসছি। তো এই ক্রেনিয়াল রিজিয়নের 3, 7, 9, 10 অর্থাৎ 3, 7, 9, 10 এরকম 4টা নার্ভ থেকে হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উৎপত্তি হয়। আর স্যাক্রাল রিজিয়নে আমাদের স্যাক্রাল 2, স্যাক্রাল 3 এবং স্যাক্রাল 4 এই 3টা নার্ভ থেকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উৎপত্তি হয়। পাশাপাশি আমরা ওই ভিডিওতে দেখেছিলাম আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে প্রি গ্যাংলিওনিক নার্ভ ফাইবারটা থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হয়, একইভাবে পোস্ট গ্যাংলিওনিক নার্ভ ফাইবার থেকে আমাদের অ্যাসিটাইলকোলিন সিক্রেট হয়। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে একটা নিউরোট্রান্সমিটার, সেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন। তো এখানে এই কোলিন ওয়ার্ডটার জন্যই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কোলিনার্জিক নার্ভাস সিস্টেমও বলা হয়। তো আসলে এখানে কনফিউশন রাখার কোনো দরকার নাই, যেটাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওইটাই কোলিনার্জিক নার্ভাস সিস্টেম আমাদের। যদিও একটা এক্সেপশন আছে আমাদের সোয়েট গ্ল্যান্ডে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো ওইটা এখানে আমাদের মুখ্য বিষয় না। তো আমরা এই বেসিক জিনিসটা রিকল করার পরে আমাদের পরবর্তী পার্ট যেটা আমাদের অ্যাসিটাইলকোলিন যে সিনথেসিস হয় এই প্রিগ্যাংলিওনিক ফাইবারে কীভাবে সিনথেসিস হয় সেই বিষয়টা দেখব। তো আমাদের ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 থেকে আমাদের প্রথমে নার্ভ ফাইবারটা উৎপন্ন হয়, এরপর ভিসেরার কাছাকাছি গিয়ে গ্যাংলিয়ন গঠন করে, এরপরে ভিসেরাতে আমাদের সাপ্লাই দেয়। তো এখানে আমরা আগে বলেছিলাম প্রিগ্যাংলিওনিক ফাইবার থেকে আমাদের অ্যাসিটাইলকোলিন ক্ষরণ হয়। তো আমরা এই জায়গাটা যদি একটু জুম করে দেখি তাহলে এটা হবে আমাদের প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবার এন্ডিং, আর এই জায়গাটা হবে আমাদের পোস্ট গ্যাংলিওনিক নার্ভ ফাইবারের শুরুটা। তো আমরা এখন এই প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবারের মধ্যে কীভাবে অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হয় এই জিনিসটা দেখব। তো এই প্রক্রিয়ার শুরুতে আমাদের প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবারের এন্ডিংয়ে কোলিন আপটেকের জন্য একটা ট্রান্সপোর্টার থাকে। তো এটার মাধ্যমে আমাদের কোলিনটা প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবারের এন্ডিংয়ে প্রবেশ করে। তো এখানে প্রবেশ করার পর কোলিনের সাথে এখানে প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবারে আগে থেকে থাকা অ্যাসিটাইল-কোয়ের সাথে বাইন্ড করার ফলে তৈরি হয় আমাদের অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিনটা এরপরে আমাদের এখানে ভেসিকলের মধ্যে সংরক্ষিত হয়। তো যখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হইল, তখন পর্যাপ্ত স্টিমুলেশনের ফলে অ্যাসিটাইলকোলিনটা আমাদের প্রিগ্যাংলিওনিক ফাইবারের সাথে ফিউশন হয়ে হচ্ছে তার মধ্যে থাকা অ্যাসিটাইলকোলিনকে সে সিনেপটিক ক্লেফটাতে রিলিজ করে দেয়। তো এরপর সিনেপটিক ক্লেফটে আসার পর অ্যাসিটাইলকোলিন আমাদের এখানে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারের সাথে রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করে, অথবা এখানে এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইমের মাধ্যমে এখানে ডিস্ট্রাকশন হয়ে আবার কোলিন এবং অ্যাসিটাইল-কোয়ে উৎপন্ন হয়। এই কোলিনটা পুনরায় হচ্ছে আপটেক হয় প্রিগ্যাংলিওনিক ফাইবারের মধ্যে। এই ঘটনাটা পর্যায়ক্রমে বারবার চলতে থাকে। এইখানে এই যে কোলিনটা রিআপটেক হইতেছে, এটাই হচ্ছে এখানে রেট লিমিটিং স্টেপ। তো এটা বন্ধ করার মাধ্যমে হচ্ছে একদম পার্মানেন্টলি অ্যাসিটাইলকোলিন সিনথেসিস ব্লক করে দেওয়া যায়। তো এই জায়গায় আমরা একটা ড্রাগ কাজ করে দিতে পারি, সেটার নাম হচ্ছে আমাদের হেমিকোলিনিয়াম। তো ক্লিনিক্যালি আমাদের হেমিকোলিনিয়ামটা আসলে ইউজ করা যাবে না, কারণ আমরা কখনোই চাইবো না আমাদের পার্মানেন্টলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অফ হয়ে যাক। তো এই ড্রাগটার নাম কীভাবে আমরা মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি যে কোলিনটা আপটেক হইতেছে, এটারে হেমি অর্থাৎ ভাগ করে দিতেছে। ভাগ করার ফলে এটা নর্মাল জায়গায় নাই, অর্থাৎ এটা যদি কোলিন অবস্থাতেই থাকতো তাহলে এটা আপটেক হয়ে যেত। কিন্তু আমরা এটারে হেমি অর্ধেক করে দিতেছি, এই জন্য এটা আর আগের মতো আপটেক হইতে পারতেছে না। তাহলে এটা আমাদের আপটেকের জায়গাটাতে কাজ করবে, এভাবে আমরা মনে রাখতে পারি। এরপরে যদি আমরা আসি এর পরবর্তী ড্রাগ, যেটা হচ্ছে আমাদের ভেসামিকল হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন যে আমাদের ভেসিকলের মধ্যে ঢুকতেছে এই প্রসেসটাকে আমাদের ইনহিবিট করে। তো এইটা আমরা কীভাবে সহজে মনে রাখতে পারি? এখানে ভেসামি দ্বারা বোঝাচ্ছে ভেসিকলটা, আর কোল দ্বারা বোঝাচ্ছে অ্যাসিটাইলকোলিন,
অর্থাৎ ভেসিকলের মধ্যে অ্যাসিটাইলকোলিন ঢুকাকে ইনহিবিট করতেছে ভিসামিকল। এর পরবর্তী যে ড্রাগটা সেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন যে রিলিজ হইতেছে ওই জিনিসটাকে ইনহিবিট করে, ওই প্রসেসটাকে ইনহিবিট করে। তো এই ড্রাগটার নাম হচ্ছে আমাদের বোটুলিনাম টক্সিন, বা সংক্ষেপে এটাকে বোটক্সও বলা হয়। তো আমরা খেয়াল করলে দেখতে পাবো এই বোটক্সটা কিন্তু আমরা চাইলে ক্লিনিক্যালি ইউজ করতে পারি। এই বোটক্সটা ক্লিনিক্যালি হচ্ছে আমাদের কিছু স্পাস্টিক প্যারালাইটিক ডিজিজে ইউজ করা যেতে পারে। যেমন কোনো কারণে যদি আমাদের ভয়েস প্রডিউস করার মাসেলগুলোতে প্যারালাইসিস হয়, তাহলে আমাদের ভয়েসের হোয়ার্সনেস ডেভেলপ করবে, যেটা হচ্ছে আমরা এই বোটক্সের মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। পাশাপাশি কোনো স্ট্রোক হইলে তাহলে হচ্ছে আমাদের স্পাস্টিক প্যারালাইসিসটা দেখা যায়, ওই ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে। এছাড়া এটার বর্তমানে একটা গুরুত্বপূর্ণ যেটা কমনলি নায়িকারা ইউজ করে, এটা হচ্ছে বয়সের সাথে আমাদের চেহারাতে যে ভাঁজটা পড়ে, রিঙ্কেলস, ওইটাও এক ধরনের স্পাজম। তো এই স্পাজমটা প্রিভেন্ট করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বোটক্সের ইনজেকশন নির্দিষ্ট জায়গায় পুশ করা হয়। তো এটা খুবই কমপ্লিকেটেড এবং রিস্কি একটা প্রসেস। এটা হচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেলে, একটু ডোজ বেশি পড়ে গেলে অথবা রং জায়গায় পড়ে গেলে এটার সাইড ইফেক্টটা খুবই মারাত্মকভাবে দেখা যায়। এখন আমাদের অ্যাসিটাইলকোলিনটা যখন পূর্ণাঙ্গরূপে সিনথেসিস হয়ে যাবে এবং রিলিজ হবে, তখন এটার কপালে 2টা পথ লেখা আছে। হয়তো এটা আমাদের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তা পরবর্তী কাজ পরিচালনা করবে, অথবা এটা রিঅ্যাপটেক হবে। তো আমাদের পরবর্তী যে কাজগুলো রিসেপ্টরের মাধ্যমে পরিচালনা করে, এবার আমরা এই রিসেপ্টরের টাইপ এবং কোথায় থাকে এই বিষয়টি নিয়ে জানব। তো আমরা যে রিসেপ্টরটা দেখলাম, এই রিসেপ্টরগুলো সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে আমাদের নিকোটিনিক টাইপ, একটা হচ্ছে আমাদের মাস্কারেনিক টাইপ। নিকোটিনিক টাইপ আবার 2 ধরনের আছে, এন টাইপ রিসেপ্টর এবং এম টাইপ রিসেপ্টর। তো এই জিনিসটা বুঝতে হলে আমরা আমাদের শুরুর চিত্রটাতে চলে যাব। এই যে আমরা গ্যাংলিয়নটা দেখছিলাম, এখানে তো একটা রিসেপ্টর আছে। এইখানে যে রিসেপ্টরটা, এটা হচ্ছে আমাদের এন টাইপ রিসেপ্টর। আর এই জায়গায় যদি আমাদের একটা মাসেল থাকতো, তাহলে এইখানেও তো একটা রিসেপ্টর থাকতো যেখানে এসে অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করতো। তো এই রিসেপ্টরটা হচ্ছে আমাদের এম টাইপ রিসেপ্টর। কেন? এটা হচ্ছে এনতে মানে নার্ভ, এটা একটা নার্ভ ফাইবারের উপর আছে, এই জন্য এটা এন টাইপ রিসেপ্টর। আর এটা মাসেলের উপর আছে, এই জন্য এটা এম টাইপ রিসেপ্টর। এমতে মাসেল, এখানে এনতে নার্ভ। তো এখন এখানে নার্ভ অথবা মাসেল বাদে অন্যান্য অর্গানে সাপ্লাই দিবে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওইখানে কোন রিসেপ্টরের মাধ্যমে কাজ করবে? ওইটাই হচ্ছে আমাদের মাস্কারেনিক রিসেপ্টর। এই মাস্কারেনিক রিসেপ্টরের আবার 5 টাইপ আছে: M1, M2, M3, M4 এবং M5। এর মধ্যে আমাদের M1, M2, M3 হচ্ছে ইম্পর্টেন্ট, আর M4 আর M5 হচ্ছে শুধু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। আসলে এখানে সবগুলো অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে। NM, M1, M2, M3, M4, M5। M4 আর M5 শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। তো আমরা এখানে NN আর NM এর লোকেশানটা দেখে নিয়েছিলাম উপরের চিত্রে। এখন এই মাস্কারেনিক রিসেপ্টরগুলো কোথায় থাকে এই জিনিসটা দেখব। এই জায়গায় আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া জরুরি। কেন এখানে এগুলোকে নিকোটিনিক রিসেপ্টর বলছে, এখানে এগুলোকে মাস্কারেনিক রিসেপ্টর বলছে। নিকোটিনিক রিসেপ্টরে আমাদের অ্যাসিটাইলকোলিন এর পাশাপাশি নিকোটিনও কাজ করে, এই জন্য এটাকে নিকোটিনিক রিসেপ্টরও বলা হয়। আর মাস্কারেনিক রিসেপ্টরে অ্যাসিটাইলকোলিনের পাশাপাশি আমাদের মাস্কারিন নামক অ্যালকালয়েডটাও কাজ করে, এই জন্য এটাকে মাস্কারেনিক রিসেপ্টরও বলা হয়। মাস্কারিন একটা অ্যালকালয়েড যেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সোর্স থেকে উৎপন্ন অ্যালকালয়েড। ইনফ্যাক্ট সবগুলো অ্যালকালয়েডই হচ্ছে আমাদের প্ল্যান্ট সোর্স থেকে উৎপন্ন হয়, যেগুলো আমাদের মানবদেহে কাজ করে। এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় এখানে কেন এটাকে মাস্কারেনিক বলা হয়েছে, কারণ এখানে অ্যাসিটাইলকোলিনের পাশাপাশি মাস্কারিনও কাজ করে। এটাকে নিকোটিনিক বলা হয়েছে কারণ এখানে অ্যাসিটাইলকোলিনের পাশাপাশি নিকোটিনও কাজ করে। এখন আমরা আগের চিত্রে নিকোটিনিক রিসেপ্টরের সাবটাইপগুলো কোথায় থাকে দেখে নিয়েছিলাম। এখন মাস্কারেনিক রিসেপ্টরের সাবটাইপ 5টা কোথায় থাকে এই জিনিসটা দেখব। এর মধ্যে আমরা বলে দিয়েছি M4, M5 শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। তাহলে M1, M2, M3 কোথায় থাকে এই জিনিসটা এখন দেখব। এবং এই জিনিসটাই অনেক কনফিউজিং, অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সাথে সবসময় গোলা যায়, মনে থাকে না। আমরা এখন পার্মানেন্টলি মনে রাখার একটা টেকনিক শিখব। আমরা এই জিনিসটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। আমাদের
দৈনন্দিন জীবনের সর্বপ্রথম প্রায়োরিটি থাকে আমাদের খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া ঠিক থাকলে আমাদের বাকি সব কাজ ঠিক থাকে। অর্থাৎ এখানে M1 রিসেপ্টর যেটা সেটা থাকবে আমাদের স্টোমাকে। তো যখন আমাদের পেট ভরা থাকে, আমাদের খাওয়া দাওয়া ঠিক থাকে, তখন আমরা এবার আমাদের মনের কথা অর্থাৎ হার্টের কথা শুনতে পারি। আর বাকি সব কাজ আমাদের খাওয়া দাওয়া মনের কথা যখন শুনি, বাকি সব কাজ হচ্ছে আমাদের পরে। তাহলে আমরা এটা ভেবে মনে রাখবো, প্রথমে খাওয়া দাওয়া, পরে আমাদের মনের কথা, এরপর বাকি সব কাজ পরে। তাহলে আমাদের M1 রিসেপ্টরটা থাকে স্টোমাকে। অ্যাকচুয়ালি এটা আমাদের স্টোমাকেই থাকে না, স্টোমাকের কাছাকাছি গ্যাংলিয়া থাকে, ওই গ্যাংলিয়াতে থাকে। এখানে কিছু গাইডে বা বইয়ে মিসকনসেপশন দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে। আসলে স্টোমাকে ডিরেক্ট হচ্ছে আমাদের M1 রিসেপ্টরটা নেই। স্টোমাকের প্যারাইটাল সেলে আমাদের M3 রিসেপ্টর আছে। ওইটা আমরা যখন জিআইটি নিয়ে আলোচনা করব তখন ওইটা সম্বন্ধে বিস্তারিত বলবো। এখন জাস্ট এটাই জেনে রাখতে হবে যে আমাদের স্টোমাকে M1 রিসেপ্টর আছে। M1 রিসেপ্টরটা যখন স্টোমাকে স্টিমুলেট হয় তখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বৃদ্ধি পায়। তাহলে আমাদের প্যারাসিম্পেথেটিক সিস্টেম যখন স্টিমুলেট হয় তখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বৃদ্ধি পায়, যেটা হচ্ছে আমাদের ডাইজেশনে সহায়তা করে। এই জন্যই প্যারাসিম্পেথেটিক সিস্টেমকে অনেক সময় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট নার্ভাস সিস্টেমও বলা হয়। অর্থাৎ এটা এই নার্ভাস সিস্টেমটা ডাইজেশনের জন্য কাজে লাগে। এরপরে আমরা প্রথম ভিডিওতে পড়ছিলাম আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের হার্টের উপর ইফেক্ট হচ্ছে, হার্টের কাজটা কমায় দেয় অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়া করে। আর এখানে আদার বলতে বাকি অন্যান্য যেসব অর্গান আছে যেগুলো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম, যেমন ব্রঙ্কাস, ব্ল্যাডার, গ্ল্যান্ডস, আইয়ের পিউপিলে থাকে। এরপর হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমাদের স্টোমাক এবং স্টোমাক বাদে সব জায়গায় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সবগুলো স্মুথ মাসেলে আমাদের প্যারাসিম্পেথেটিক M3 রিসেপ্টরটা থাকে। তো আমরা প্রথম ভিডিওতে এই অর্গানগুলোর উপর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টটা পড়ে আসছিলাম। এর মধ্যে স্পেশাল আমি পিউপিলেটা আবার বলে দিতে চাই। আমরা পড়ছিলাম প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম শুধুমাত্র হার্টকে ইনহিবিট করে, বাকি সব জায়গায় স্টিমুলেট করে। তাহলে আমাদের আইকেও স্টিমুলেট করবে, অর্থাৎ আইয়ের পিউপিলকেও স্টিমুলেট করবে। আইয়ের পিউপিলের M3 রিসেপ্টর যখন স্টিমুলেট হয় তখন পিউপিলারি কনস্ট্রিকশন হয়। আর পিউপিলারি কনস্ট্রিকশনকে হচ্ছে আমরা মায়োসিস বলি, আর পিউপিলারি ডাইলেশনকে আমরা মাইড্রিয়াসিস বলি। কনস্ট্রিকশন মানে ছোট হওয়া, মায়োসিস ওয়ার্ডটা ছোট, ডাইলেশন মানে বড় হওয়া, আর মাইড্রিয়াসিস ওয়ার্ডটা বড়। এইভাবে মনে রাখতে পারি। তো এই ছিল আমাদের কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার, কীভাবে সিনথেসিস হয় এবং সিনথেসিস ইনহিবিটে ড্রাগগুলা কোন কোন ড্রাগ ইউজ হয়, কোন কোন রিসেপ্টর রয়েছে এবং রিসেপ্টরগুলোর নাম এরকম কেন, এবং রিসেপ্টরগুলো কোন কোন জায়গায় আছে, এই জিনিসটা শিখে নিলাম। তো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশান সহজে শিখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।